হ্যালো স্টুডেন্ট, সবাইকে ডব্লিউবি গুরুকুল ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের ক্লাস 10-এর এবিটিএ টেস্ট পেপারের ম্যাথের 24 নম্বর পেজের 5-এর দাগ থেকে 8-এর দাগ এবং 12-র দাগ থেকে 15-র দাগ পর্যন্ত বড় কোশ্চেনগুলি আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো এবং পরবর্তী পেজের ভিডিওগুলি সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। দেখো একটা কি আছে, তিনজন যৌথভাবে এত টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করলো, যেখানে বলে দেওয়া আছে এ বি এর থেকে 20,000 টাকা বেশি, এ বি এর থেকে, আবার বি সি থেকে 20,000 টাকা বেশি। তাহলে এ বি থেকে, বি সি এর থেকে, তার মানে আমাকে এখানে সি এর টাকাটা ধরতে হবে এক্স। তাহলে বি কত দিয়েছে? এক্স প্লাস 20,000 টাকা। তাহলে এ কত দিয়েছে? না এক্স প্লাস 20,000 প্লাস 20,000, কারণ এ বি এর থেকে 20,000 টাকা বেশি দিয়েছে। যদি এত টাকা লাভ হয় তাহলে কে কত পাবে বার করতে হবে, ঠিক আছে? মনে করি ব্যবসাটিতে সি এক্স টাকা দিয়েছে। কি বলা ছিল? বি সি এর থেকে 20,000 টাকা বেশি দেবে। তাহলে অতএব বি টাকা দিয়েছে সমান এক্স প্লাস 20,000। ঠিক আছে, এবং এ টাকা দিয়েছে সমান, কি বলা ছিল? এ বি এর থেকে 20,000 টাকা। তাহলে আগে বি টাকা লিখতে হবে, তার থেকে 20,000 টাকা। তাহলে এক্স প্লাস 40,000। এবারে কি বলে দেওয়া আছে? তিনজনে মোট টাকা দিয়েছে এইটা 1,80,000। তিনজনের মোট টাকা সমান 1,80,000, বা এক্স প্লাস এক্স প্লাস এক্স, 3x হলো 40,000 আর 20,000 60,000। তাহলে 3x সমান কি হবে? 1,80,000 থেকে 60,000 বাদ দিলে 1,20,000, বা x সমান 40,000। তাহলে অতএব সি দিয়েছিল 40,000 টাকা, বি দিয়েছিল 60,000 টাকা, আর এ দিয়েছিল 80,000 টাকা। তাহলে কি লিখবো? এ বি এবং সি এর মূলধনের অনুপাত হবে সমান, দেখো এক্স 40,000 বেরিয়েছে, তাহলে কি হবে? 40,000 সঙ্গে এই 40,000 যোগ হবে, মানে 80,000 ইস্টু 40,000 সঙ্গে 20,000 যোগ হবে ইস্টু সি এর হচ্ছে 20,000। তাহলে কি হবে? 4টা শূন্য দিয়ে ভাগ করে দিলে পড়ে থাকবে 8:6:2। ঠিক আছে, আবার 2 দিয়ে ভাগ করো, 2 4 8, 2 3 6, 2 1 2। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, এক্স এর মান 40,000 বেরিয়েছে। ঠিক আছে, তাই আমি 40,000 প্লাস 40,000 80,000, এটা 60,000, এটা এক্স এর মানে এটা হবে, সি এরটা হবে 40,000 হবে, একটু ভুল হয়ে গেছে, সি এরটা হবে 40,000। তাহলে এটা হবে আমার 4।
তাহলে 2 দিয়ে ভাগ করলেও 2 4 8, 2 2 4, ঠিক আছে। সি হচ্ছে যেটা এক্স ধরেছিলাম, মানে 40,000, ঠিক আছে। আচ্ছা, এবারে দেখো মোট লাভ হয়েছিল 10,800 টাকা। তাহলে 10,800 টাকার মধ্যে এ পাবে বা এ এর লাভ হবে, লাভ হবে কি হবে, 10,800 ইন্টু কি হবে দেখো, ক্লাস 8-এ শিখেছিলে তোমরা আনুপাতিক ভাগহার। প্রথমে দেখো এ আছে, তাই 4 বাই এই তিনটা যোগফল কত, 4 3 7 যুক্ত 2 9। বি এর ক্ষেত্রে হবে 3 বাই 9, আর সি এর ক্ষেত্রে হবে 2 বাই 9, ঠিক আছে। 9টা এলো কোথা থেকে, এটা 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 যোগ করে 9 হয়, তাহলে এর লাভ হবে কত, 4 বাই 9। 12 9 108 হয়, 0 0 12,4800 টাকা। একই রকম বাকিগুলো বার করতে হবে, ঠিক আছে। বি এর লাভ হবে একই রকম ভাবে বের করেছি, 10,800 কিন্তু 3 বাই 9, এটা হচ্ছে একই রকম 10,800 বাই 2 বাই 9, ঠিক আছে। কাটাকাটি করে একই রকম করেছি। তারপর এটা দেখো, চক্রবৃদ্ধি হারে কোনো মূলধন 1 বছরে 6,600 টাকা ও 3 বছরে 7,986 টাকা হয়। আচ্ছা, মানে এটা দেওয়া আছে কি বলো দেখি, মূলধনটা এত টাকা হয়, মানে এটা কি দেওয়া আছে, সমূল চক্রবৃদ্ধি, এটাও সেই সমূল চক্রবৃদ্ধি দেওয়া আছে, ঠিক আছে। আমাকে বের করতে হবে মূলধনের পরিমাণটা আর সুদের হারটা। মনে করি মূলধনের পরিমাণ x টাকা এবং বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার r%, ঠিক আছে। তাহলে অতএব x টাকার বার্ষিক r% হারে 1 বছরের সমূল চক্রবৃদ্ধি সমান কি হবে, আসলটা x হোল ইন্টু 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার 1, মানে এইটা, ঠিক আছে, টাকা। এটা লিখেছি x টাকার, ঠিক আছে, x টাকার, এটা সমান দেওয়া আছে এইটা, শর্ত অনুসারে x হোল ইন্টু 1 বাই 1 প্লাস r বাই 100 সমান 6,600, 6,600, ঠিক আছে। এটাকে 1 নম্বর। একই রকম ভাবে 3 বছরে বের করতে হবে, আর সেটা সমান দেওয়া আছে কত, 7,986 টাকা। x টাকার বার্ষিক r% চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরে সমূল চক্রবৃদ্ধি হবে সমান, শর্তানুসারে দেওয়া আছে এটা, এটা 2 নম্বর, ঠিক আছে। 2 নম্বর ভাজিতক 1 নম্বর করে হয়। দেখো তাহলে 2 নম্বরে বাম পক্ষ লিখলাম, আর নিচে লিখবো 1 নম্বরের বাম পক্ষ, ঠিক আছে। 1 প্লাস, মাথায় সেটা কি ছিল, 1 বছরে ছিল না, মাথায় 1 ছিল, আচ্ছা, এর মাথায় 1 লিখতে পারো, না লিখতে পারো। আচ্ছা, 2 নম্বরের ডান পক্ষ বাই 1 নম্বরের ডান পক্ষ ছিল কত, 6,600, বাহ, 3 2 6, 1 9 318, 1 8 318, 3 2 6, 22 3 66 0 0, ঠিক আছে। 11 দিয়ে 22, 11 দিয়ে 22, 11 4 6, 4 6, হ্যাঁ 11 দিয়ে, দেখো 11 দিয়ে কাটবে,
11 2 22, 11 0 0, এটাও 11 2 22, 4 6 46, 11 4 44, 2 2 11 2 22, ঠিক আছে। তাহলে কি হবে দেখো, এটা সূচকের নিয়মে এর মাথায় 1 আছে, এটা 3 আছে, এটা তো কাটবে, তাহলে এটা হবে 1 প্লাস আর বাই 100 হোল টু 3 মাইনাস 1 মানে স্কোয়ার হবে, ঠিক আছে। এটা 242 বাই 200, 2 2 কে 2 2 2 4, 2 কে 2 100, তাহলে হবে 1 প্লাস আর বাই 100 হোল স্কোয়ার 11 11 121, ঠিক আছে। তাহলে অতএব 1 প্লাস আর বাই 100 সমান 11 বাই 10, বা আর বাই 100 সমান 11 বাই 10 মাইনাস 1, বা আর বাই 100 সমান 10 কে 10, 1 বাই 10, অতএব আর সমান হবে 100 বাই 10 সমান হবে 10। তাহলে অতএব বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার 10%, ঠিক আছে। এবার দেখো 1 নম্বরে আর এর মানটা বসিয়ে দিচ্ছি 10, তাহলে 0 0 কাটবে, তাহলে x ইন্টু 10 একে 10, 1 যোগ হবে মানে 11 বাই 10, বা x সমান হবে 6600 ইন্টু 10 বাই 11। তাহলে লিখবে অতএব, এখানে লিখবে অতএব আসলের পরিমাণ বা মূলধনের পরিমাণ 6000 টাকা, এটা লিখে নেবে, ঠিক আছে। তারপরে দেখো এই দ্বিঘাত সমীকরণের বীজগুলি বাস্তব ও সমান বলে দিচ্ছে, মানে কি গো, ওই দ্বিঘাত সমীকরণের নিরূপকটা 0 হবে। সমাধান না করে প্রমাণ করো পি এর মান, ঠিক আছে, 1 ও 9। যেহেতু প্রদত্ত দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান, অতএব নিরূপক সমান 0, বা নিরূপকটা কি করে বের করতে হয়, এক্স এর সহগ তার হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এক্স এর স্কোয়ারের সহগ 1 ইন্টু ধ্রুবক পদ পি সমান 0। এটা হোল স্কোয়ারের সূত্রে ভাঙা হয়েছে এ মাইনাস বি হোল স্কোয়ার, ঠিক আছে। এটা 4p হয়েছে, এখান থেকে এই মধ্যপদের সহগ, ঠিক আছে, এই দিক -2 সরি -10 কে বিশ্লেষণ করা হয়েছে, ঠিক আছে। মিডিল টার্ম ফ্যাক্টরাইজেশন p মাইনাস 9, এটা 9, ঠিক আছে, 9, এটাও 9, p মাইনাস 9 হোল ইন্টু p মাইনাস 1 সমান 0। কমন নেওয়া হয়েছে এখান থেকে p, আর এখান থেকে -1 কমন নেওয়া হয়েছে, তাহলে হয় p মাইনাস 9 সমান 0, বা p সমান 9 হবে, আর একটা p সমান 1 হবে, ঠিক আছে। তাহলে অতএব p এর মানগুলো পাওয়া গেল 1 ও 9, ঠিক আছে, এটা লিখে ফেলবে। দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে যেখানে এটা 0 সমান নয়, এ 0 সমান হয়ে গেলে কি গো, এক্স স্কোয়ারের সহগ 0 হয়ে যাবে, তখন একঘাত সমীকরণ হয়ে যাবে, ওই জন্য বলে দেওয়া আছে এটা 0 সমান নয়, মানে এটা একটা দ্বিঘাত সমীকরণ। যদি এটা হয় প্রমাণ করো একটি বীজ অপরটি দ্বিগুণ। মনে করি সমীকরণটির বীজদ্বয় হলো আলফা ও বিটা, তাহলে আলফা প্লাস বিটা যোগফলের সূত্র কি, মাইনাস এক্স এর সহগ বাই এক্স স্কোয়ারের সহগ, একই রকম আলফা ইন্টু বিটা হচ্ছে ধ্রুবক পদ বাই এক্স স্কোয়ারের সহগ। এবার যেটা দেওয়া আছে সেটা লিখতে হবে, 2b স্কোয়ার সমান 9ac, ঠিক আছে, ঠিক আছে। বা দেখো এখানে বাই এ আছে, বাই এ আছে, উভয় পক্ষকে এ স্কোয়ার দিয়ে ভাগ করব, 9 সি বাই এ হবে, 9 ইন্টু সি বাই এ, লিখবে এটা, যেহেতু এটা নট ইকুয়াল টু 0, মানে এ 0 সমান নয়, তাই আমি উভয় পক্ষকে এ দিয়ে ভাগ করতে পেরেছি, এ নট ইকুয়াল টু 0, ঠিক আছে, এ দিয়ে উভয় পক্ষকে ভাগ করে পাই, বা
আচ্ছা এ সরি এ নয়, এ স্কোয়ার দিয়ে ভাগ করেছি, কারণ আমি বি বাই এর হোল স্কোয়ার আনতে চেয়েছি, তো বি বাই এর হোল স্কোয়ার আনতে চেয়েছি, তাই আমি উভয় পক্ষকে এ স্কোয়ার দিয়ে ভাগ করেছি, এ স্কোয়ার, ঠিক আছে, এ স্কোয়ার দিয়ে ভাগ করেছি। যেহেতু এটা জিরো সমান নয়, তাই এ স্কোয়ারও জিরো সমান নয়। এ স্কোয়ার দিয়ে ভাগ করেছি, মানে আমি এইটা দেখেছি বি বাই এ, ঠিক আছে, ওইটা আনার জন্য, ঠিক আছে। আচ্ছা তাহলে বি বাই এর মানটা কত, মাইনাস অফ আলফা প্লাস বিটা আসবে, মাইনাস অফ আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার। আর সি বাই এর মানটা কত, এইটা, বা মাইনাসের হোল স্কোয়ার কি হবে, এটা প্লাস হয়ে যাবে, আলফা প্লাস বিটার হোল স্কোয়ার সমান 9 আলফা বিটা। ঠিক আছে, এটা মাইনাস আছে, হোল স্কোয়ার করলে প্লাসে আসবে, ওই জন্য আর মাইনাসটা লিখিনি আমি এখানে, এটা ভেঙে দিয়েছি। তারপর দেখো টু আলফা স্কোয়ার, 2 দিয়ে 4, মানে 4 আলফা বিটা প্লাস 4 আলফা বিটা, এটা এদিকে গেলে কি হবে, মাইনাস 9 আলফা বিটা, মানে এটা হতো 4 আলফা বিটা মাইনাস 9 আলফা বিটা, মানে কি হবে গো, মাইনাস 5 আলফা বিটা হবে, ঠিক আছে, মাইনাস 5 আলফা বিটা প্লাস 2 বিটা স্কোয়ার, এখান থেকে এতটা আসবে, ঠিক আছে। হয় আলফা মাইনাস 2 বিটা সমান 0, বা আলফা সমান 2 বিটা, অথবা বিটা 2 আলফা মাইনাস বিটা, 2 আলফা মাইনাস বিটা সমান 0, বা 2 আলফা সমান বিটা। এখানে খেয়াল করো, এটা বা এটা তুমি যেটাই নাও না কেন, এখানে একটা জিনিস লক্ষ্য করছি কি, এখানে আমরা লক্ষ্য করছি হচ্ছে একটা বীজ অপরটা দ্বিগুণ হচ্ছে, ঠিক আছে, এক্ষেত্রে আলফাটা বিটার দ্বিগুণ হচ্ছে, আর এক্ষেত্রে বিটাটা আলফার দ্বিগুণ হচ্ছে। তাহলে এটা বা এটা যে কোনো সম্পর্ক নিলেই কি পাওয়া যাচ্ছে, যে প্রদত্ত দ্বিঘাত সমীকরণটির একটি বীজ অবশ্যই অপরটার দ্বিগুণ হচ্ছে। তাহলে তোমরা এখানে লিখে ফেলবে, অতএব দ্বিঘাত সমীকরণটির একটি বীজ অপরটির দ্বিগুণ। তারপরে দেখো, আচ্ছা এই অঙ্কটা যত সম্ভব ভুল আছে, তবে এটা আমি যেমন আছে সেইভাবে আমি তোমাদের করে দিচ্ছি, ঠিক আছে, যেভাবে আছে। এখানে দেওয়া আছে রুট ওভার এ সমান 2+1, আর রুট ওভার বি সমান 2-1, এটা দেওয়া আছে, কারণ এতটা পর্যন্ত রুট ওভার নেই, ঠিক আছে, শুধু এইটার উপর আছে। দেখো রুট ওভার এ সমান 2+1, তাহলে 2+1 মানে 3, তাহলে এ সমান 9, একই রকম 2 থেকে 1 বাদ দিলে 1 হয়, আর রুট ওভার বি সমান ছিল এটা, ঠিক আছে, তাহলে বি সমান কত হবে, মানে এরপরে উভয় পক্ষকে বর্গ করে দাও, বি সমান হবে 1, জাস্ট এ আর বি এর মান বসিয়েছি, এটা পেয়েছি, ঠিক আছে। কিন্তু এই অঙ্কটা কিন্তু ভুল আছে, আশা করি এতটা ক্লাস 10-এ সহজ অঙ্ক দেবে না, ঠিক আছে। যাই হোক যেমন আছে আমি তেমন করে দিলাম তোমাদের। এটা দেওয়া আছে, প্রমাণ করতে হবে এক্স ইন্টু ওয়াই একটি ধ্রুবক সংখ্যা। দেখো এটা কিন্তু তোমরা জুড়িয়ে দেবে না, এটা জুড়িয়ে দিলে ইনফাইনাইট চিহ্ন হয়ে যাবে, অসীম চিহ্ন হয়ে যাবে, ঠিক আছে। এক্স কিউব মাইনাস 1/y কিউব কে হোল ইন্টু এক্স কিউব প্লাস 1/y হোল, এখানে লিখবে কি হলো অশূন্য ভেদ ধ্রুবক, ভেদ ধ্রুবক, ঠিক আছে। তাহলে এক্স কিউব মাইনাস 1/y কিউব এক্স কিউব প্লাস কে বাই ওয়াই কিউব, এক্স কিউব কমন নেওয়া হয়েছে, আর এখানে এদিকে এলে 1/y কিউব কমন যাবে, ঠিক আছে, বা এটার সাথে গুণ করে দাও, এক্স কিউব ওয়াই কিউব কে প্লাস 1/1 মাইনাস কে, তাহলে এক্স ওয়াই সমান কে প্লাস 1/1 মাইনাস কে হোল টু দি পাওয়ার 1/3। দেখো কে ধ্রুবক ছিল, তাই এটা পুরোটা ধ্রুবক হবে, এর হোল টু দি পাওয়ার 1/3 এটাও কি হবে, ধ্রুবক হবে। অতএব এক্স ইন্টু ওয়াই সমান কি হবে, অশূন্য ভেদ ধ্রুবক।
তারপরে দেখো x/y সমান, এটা দেওয়া আছে, এটা প্রমাণ করতে হবে। দেখো এটাকে লিখেছি x/y, এটা a+2/a-2, ঠিক আছে। এরপরে দেখো এখানে লিখবে উভয় পক্ষকে বর্গ করে পাই, উভয় পক্ষকে বর্গ করে পাই, ঠিক আছে। তাই এটা দেখো x²/y², আর এটা হোল স্কয়ার বা এটা হোল স্কয়ার। এবার দেখো যোগ ভাগ প্রক্রিয়া করব, যোগ ভাগ প্রক্রিয়া করে পাই। দেখো যোগ ভাগ প্রক্রিয়া করে পাই কি হয় বলো দেখি। লব প্লাস হর বাই লব মাইনাস হর উভয় পক্ষে করতে হয়, লব প্লাস হর বাই লব মাইনাস হর, ঠিক আছে। এটা হচ্ছে দেখো লব প্লাস হর বাই লব মাইনাস হর, ঠিক আছে। এটা সূত্রে চলে আসবে, এটাও সূত্রে চলে আসবে। এটা দেখো a প্লাস বির হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বির হোল স্কোয়ার, কার সূত্র? ক্লাস 7-এ ছিল 2 হোল ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র। আর নিচেটা দেখো এ প্লাস বির হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বির হোল স্কোয়ার, কার সূত্র? 4ab। 2 2 কাটবে। দেখো এরপরে যেটা প্রমাণ করতে দিয়েছে উপরে মাইনাস আছে, তাই উল্টে দাও, x মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স প্লাস ওয়াই স্কোয়ার সমান, উল্টে দিলে এটা হবে 4a বাই স্কোয়ার প্লাস 4। অতএব এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইজ টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার 4a ইজ টু প্লাস 4 প্রমাণিত। এটা 2, ঠিক আছে। এটাও 2, এটাও 2, এগুলো 2 সব। তারপরে দেখো এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, এটা প্রমাণ করতে হবে। এটা সি, ঠিক আছে, এটা সি। বা এখান থেকে লিখতে পারি 1/b সমান 1 মাইনাস a, বা b সমান কি হবে 1/1 মাইনাস a। আর এখানে কি লিখতে পারি দেখো, বা b সমান হচ্ছে 1 মাইনাস 1/c। এখানে খেয়াল করো এখানে কিন্তু b নেই, ওই কারণ দেখো এটাকে 1 নম্বর দিয়ে দাও, এটাকে 2 নম্বর, 1 নম্বর এবং 2 নম্বর থেকে পাই, ঠিক আছে। কি পাবো দেখো 1/1 মাইনাস a সমান 1 মাইনাস 1/c, বা 1/1 মাইনাস a সমান c মাইনাস 1/c। নাহলে একটা কাজ করো আরো সহজে হবে, বা এটা এদিকে নিয়ে চলে আসো 1/c সমান, এটাকে সেদিকে নিয়ে যাও 1 মাইনাস এটা, বা 1/c সমান 1 মাইনাস a লসাগু হবে 1 মাইনাস a মাইনাস 1, ঠিক আছে। তাহলে 1 1 কাটবে, এরপরে উল্টে দেবো, ঠিক আছে। এখান থেকে একটা মাইনাস কমন নিয়েছি, মাইনাস হচ্ছে প্লাস হয়ে গেছে, বা এরকম ভাবতে পারো এই -1টাকে এখানে গুণ করেছি, মাইনাস হচ্ছে প্লাস মাইনাস প্লাস, ঠিক আছে। তারপর উল্টে দিয়েছি c/1, আর এটা a-1/a হবে। আবার a/a1 মাইনাস 1/a, মানে এইরকম a/a মাইনাস 1/a, a/a কত 1 হয়, এটা দিয়ে সেদিকে, ঠিক আছে। এটা দিকে গেছে 1 পড়ে আছে, প্রমাণিত। তারপরে দেখো 12 দাগের একেরটা, কোনো বৃত্তস্থ চতুর্ভুজের পরপর 3টি কোণের অনুপাত দেওয়া আছে, প্রথম ও তৃতীয় কোণটি রেডিয়ান এককে প্রকাশ করে, রেডিয়ান, ঠিক আছে। দেখো মনে করি ABCD একটি বৃত্তস্থ চতুর্ভুজ, ঠিক আছে, ও কেন্দ্রীয় বৃত্তের। আচ্ছা আচ্ছা মনে করি ABCD বৃত্তস্থ চতুর্ভুজের, ঠিক আছে, কোণ BAD সমান x, কোণ ADC হচ্ছে 2x, আর কোণ BCD হচ্ছে 3x।
যেহেতু অনুপাত দেওয়া ছিল 1:2:3, যেখানে এক্সটা কি চির সমান নয়, এটা আনুপাতিক ধ্রুবক বা সাধারণ গুণিতক যেটা বলতে পারো। আচ্ছা, আমরা কি জানি বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রে বিপরীত কোণ দুটি পরস্পর সম্পূরক হয়, বা কোণ দুটা সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি বিপরীত। তাহলে এটা আর এটা জানি, এটা এক্স, এটা 3x, এখান থেকে এক্স এর মান পেয়েছি 45 ডিগ্রি। ঠিক আছে, এটা মনে রাখবে, এখানে লিখতে পারো। আমরা জানি বৃত্ত, এখানে এটা লিখে দিবে। ঠিক আছে, আমরা জানি কোন বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদ্বয় পরস্পর সম্পূরক, বা বিপরীত কোণ দুটির সমষ্টি 180 ডিগ্রি, এটা এখানে লিখে দিবে। প্রথম আর তৃতীয় কোণ লিখতে বলা ছিল, তাহলে কোণ বিএডি কত হবে? 45 ডিগ্রি বা π/4 রেডিয়ান হবে। আর এটা 3x মানে কি 3π/4 হবে। ঠিক আছে, এক্স যদি π/4 হয় মানে এটা, তাহলে 3π/4 হবে। ঠিক আছে, আর যদি কেউ মনে করো যে এটা কি করে হলো, দেখো ষষ্ঠিক থেকে ডিগ্রি থেকে রেডিয়ানে যেতে হলে π/180 দিয়ে গুণ করতে হয়। ঠিক আছে, তাহলে 45 ডিগ্রি সমান 45 গুণিতক π/180, 45 4, ওই কারণে দেখো π/4 লিখেছি। ঠিক আছে, এটা কিছু নয় কিন্তু, দেখো 45 ডিগ্রি, এটা ডিগ্রি চিহ্ন, ডিগ্রি থেকে রেডিয়ানে গেছি, π/180 দিয়ে গুণ করা হয়েছে। ঠিক আছে, তাহলে প্রথম ও তৃতীয় কোণের রেডিয়ানের মান হলো π/4 আর 3π/4, এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, এটা প্রমাণ করতে হবে। দেখো x/a সমান হচ্ছে sec থিটা, y/b সমান হচ্ছে tan থিটা। ঠিক আছে, লিখতে পারো এটা tan থিটা সমান y/b। ঠিক আছে, এবারে লিখবো কি, আমরা জানি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1। আচ্ছা, এখানে যে আমরা জানি বলতে কারা জানে? যারা নিয়মিত পড়াশোনা করে। ঠিক আছে, যারা পড়াশোনা করে না তারা জানে না এটা। আচ্ছা, মানগুলো বসিয়ে দাও। আমি নিয়মিত ভিডিও আপলোড করি। ঠিক আছে, আমি নিয়মিত পড়াশোনা করছি। আচ্ছা, প্রমাণিত। ঠিক আছে, মানগুলো বসিয়ে দিয়েছি। সেক থিটা, সেক স্কোয়ার থিটা মানে কি? ও সেক থিটার হোল স্কোয়ার, মানে এটা মানে এইটা সেক থিটার হোল স্কোয়ার। ঠিক আছে, সেক স্কোয়ার থিটা মানে সেক থিটার হোল স্কোয়ার, এর মানটা কত? x/a, x²/a²। ঠিক আছে, তারপরে দেখো এটা মান বের করতে হবে। 1 + tan স্কোয়ার থিটা কি হয় গো? সেক স্কোয়ার থিটা। আর 1/cosec থিটা হলো হয় 1/cosec থিটা হলো হয় সাইন থিটা। ঠিক আছে, ঠিক আছে, সেক স্কোয়ার থিটা হয় 1 + tan স্কোয়ার থিটা, তাই এই পরিবর্তনটা লিখেছি। আর কোসেক থিটা সমান 1/sin থিটা, তাই 1/cosec স্কোয়ার থিটা মানে কি সাইন স্কোয়ার থিটা। আবার cos থিটা মানে 1/sec থিটা হয়। cos থিটা মানে cos থিটা মানে 1/sec থিটা হয়। ঠিক আছে, তাই এখানে লিখেছি 1/sec স্কোয়ার থিটার পরিবর্তে cos স্কোয়ার থিটা। আবার এটার মান হচ্ছে 1 হয়। তারপরে দেখো সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রি হলে কোনো সমতলে অবস্থিত একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য যা হয় উন্নতি কোণ 30 ডিগ্রি হলে ছায়ার দৈর্ঘ্য 60 মিটার বেশি হয়। ধরো স্তম্ভ, ধরো এটা 45 ডিগ্রি, হলো 45 ডিগ্রি থেকে 30 ডিগ্রি। প্রথমে যখন 45 ডিগ্রি কোণ ছিল, এই স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য কতটা ছিল? এখান থেকে এতটা। যখন 45 ডিগ্রি কোণ ছিল, এই স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য এতটা। যখন 30 ডিগ্রি হয়েছে তখন আরো 60 মিটার বেড়েছে, মানে এখান থেকে এটা হচ্ছে 60 মিটার। ঠিক আছে, বেড়েছে এ বি সি ডি। দেখো চিত্র থেকে কি পাই? আচ্ছা, একটা জিনিস মনে রাখতে হবে, কোনো গাছ বা স্তম্ভ এগুলো সব ভূমির উপর লম্বভাবে দাঁড়িয়ে আছে, হাইট অ্যান্ড ডিস্টেন্সে অঙ্ক করার ক্ষেত্রে এটা ধরে নিতে হবে। তাই
তাই এটা হচ্ছে কত 90 ডিগ্রি, কোণ এ বিডি হচ্ছে 90 ডিগ্রি। বাকি দেখো কোণ এ সিবি 45 ডিগ্রি, কোণ এডিবি 30 ডিগ্রি, ঠিক আছে। আর এটা স্তম্ভের উচ্চতা, এটা দেওয়া আছে 60 মিটার। তাহলে প্রথমে সমকোণী ত্রিভুজ এ বি সি থেকে পাই, কি পাবো দেখো 45 ডিগ্রি সাপেক্ষে এটা ভূমি, এটা তো লম্ব, ঠিক আছে। আর 90 ডিগ্রি কোণে বিপরীত হচ্ছে অতিভুজ, তাহলে tan 45 ডিগ্রি কি হবে এবি বাই বিসি। tan 45 ডিগ্রি মান হচ্ছে 1, তাহলে এখান থেকে পাবো এবি সমান বিসি বা বিসি সমান এবি, ঠিক আছে। একই রকম সমকোণী ত্রিভুজ এ বিডি থেকে পাই কি হবে tan 30 ডিগ্রি সমান লম্ব এই কোণের সাপেক্ষে, এটা হচ্ছে ভূমি আর এটা তো লম্ব, আর 90 ডিগ্রি কোণে বিপরীত হবে এটা কি অতিভুজ, তাহলে tan 30 ডিগ্রি হচ্ছে এবি বাই বিডি। মান বসানো হয়েছে। এবার দেখো আমি কি করেছি সিডি সমান যেটা 60 দেওয়া আছে 60 লিখে, এই সিডি কি করে পাবো দেখো এই বিডি থেকে বিসি বিয়োগ করতে হবে, মানগুলো সব বসিয়েছি, বিডির মান আর বিসির মান এবি বসিয়েছি, এখান থেকে ক্যালকুলেশন করেছি। হরের করণীয় নিরসন উপর নিচে কি √3 + 1 দিয়ে গুণ করেছি, এটা এ মাইনাস বি আর এ প্লাস বি, মানে এ মাইনাস বি হোল ইন্টু এ প্লাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মানে কি গো √3 হোল স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, মানে 3 - 1 কত হয় 2, 2 × 3 = 60। তাহলে কি লিখবে অতএব স্তম্ভটির উচ্চতা 30 হোল ইন্টু √3 + 1 মিটার, ঠিক আছে। √3 + 1 লিখেছি মিটার। একই সমতলে দুটি স্তম্ভের উচ্চতা h1 ও h2 একক, h2 একক উচ্চতা বিশিষ্ট স্তম্ভের গোড়া থেকে h1 উচ্চতা স্তম্ভের চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি, আর h1 উচ্চতা স্তম্ভের গোড়া থেকে h2 উচ্চতার স্তম্ভটি চূড়ার উন্নতি কোণ 45 ডিগ্রি, তাহলে এটা প্রমাণ করতে হবে। একই সমতলে হবে দুটো স্তম্ভ h1 একক, এটা ধরো h2 একক, কি বলা আছে h2 একক উচ্চতা বিশিষ্ট স্তম্ভের গোড়া, মানে এটা এই গোড়া থেকে এটার উচ্চতা চূড়ার উন্নতি কোণ এইটা, এর গোড়া থেকে এর চূড়া উন্নতি কোণ 60 ডিগ্রি, এবার এর গোড়া থেকে এর চূড়া উন্নতি কোণ হচ্ছে 45 ডিগ্রি, ঠিক আছে। এ বি সি ডি, মনে করি এ বি এবং সিডি দুটি স্তম্ভ যাদের উচ্চতা যথাক্রমে এটা দেওয়া আছে, এটা হচ্ছে h1 একক, এটা হচ্ছে h2 একক, ঠিক আছে। ধরে নিয়েছি চিত্র থেকে পাই সিবিডি 45 ডিগ্রি আর এডিবি 60 ডিগ্রি। আচ্ছা স্তম্ভ হচ্ছে হাইট অ্যান্ড ডিস্টেন্সের ক্ষেত্রে ধরে নিতে হবে মাটির উপরে কি সমতলের উপরে লম্বভাবে আছে, মানে এটা 90 ডিগ্রি আর এটাও 90 ডিগ্রি। তাহলে সমকোণী ত্রিভুজ এ বি ডি থেকে পাই আর সমকোণী ত্রিভুজ সি বি ডি থেকে পাই, ঠিক আছে। সমকোণী ত্রিভুজ সি বি ডি কে পাই কি পাবো, মানে সি বি ডি tan 45 ডিগ্রি সমান লম্ব সিডি বাই ভূমি হচ্ছে বিডি, বা tan 45 ডিগ্রি মানে 1, সিডি হচ্ছে h2 বাই বিডি, বা বিডি সমান হচ্ছে h2, তাহলে এটা পেলাম কত h2 একক পেয়ে গেলাম, ঠিক আছে। আবার সমকোণী ত্রিভুজ এ বিডি থেকে পাই, এ বিডি থেকে পাই কি পাবো
tan 60 ডিগ্রি সমান লম্ব এবি বাই ভূমি হচ্ছে বিডি। এটা হচ্ছে √3, এবি হচ্ছে কত গো, এবি H1, আচ্ছা এবি বাই লম্ব এবি বাই বিডি হবে, বিডি, এবি বাই বিডি, বিডির মানটা কত H2, ঠিক আছে। অতএব এখান থেকে লিখতে পারি H1 সমান √3H2 বা H1 স্কোয়ার সমান 3H2 স্কোয়ার। এখানে লিখবে উভয় পক্ষকে বর্গ করে পাই, প্রমাণিত। তারপরটা দেখো এই অঙ্কটা, এটা তোমাদের টেক্সট বইতে করে দেওয়া আছে, ঠিক আছে। এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, 144 পেজে আছে। একশো 144 পেজে, ঠিক আছে। তারপরটা দেখো, একটি ধাতব গোলকের উপরিতল এমনভাবে কেটে নেওয়া হলো যে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের ঠিক অর্ধেক হয়। কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট গোলকের আয়তনের অনুপাত নির্ণয় করো। মনে করি বড় গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য ক্যাপিটাল আর একক এবং কেটে নেওয়া নতুন গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য ছোট আর একক। যেহেতু এটা বড় গোলক লিখেছি তাই এটা কেটে নেওয়া নতুন গোলকের পরিবর্তে ছোট গোলক এই কথাটাও লিখতে পারো, ঠিক আছে। এটা লিখলেও হবে, আবার ছোট গোলক কথাটা লিখলেও হবে। তাহলে কি হবে, বড় গোলকটির বক্রতলের ক্ষেত্রফল সমান 4πr² বর্গ একক এবং আয়তন, আয়তন সমান কি হবে গো, 4/3πr³ ঘন একক, ঠিক আছে। নতুন গোলকের ক্ষেত্রে নতুন গোলকটির, এটা গোলক লিখেছি, গোলক, ঠিক আছে। নতুন গোলকটির বক্রতলের ক্ষেত্রফল সমান 4πr² বর্গ একক এবং আয়তন হবে সমান 4/3πr³ ঘন একক। শর্তানুসারে কি বলা আছে, যে কেটে নেওয়া নতুন গোলকটির বক্রতলের ক্ষেত্রফল মানে এটা বড় গোলকটির অর্ধেক, 1/2 গুণিতক 4π ক্যাপিটাল R², 4π কাটবে, তাহলে বা ক্যাপিটাল R² সমান 2r², তাহলে আর সমান হবে √2r, ঠিক আছে। আচ্ছা দেখো, বড় গোলক থেকে একটা গোলক কেটে নেওয়া হয়েছে, তাহলে অবশিষ্ট গোলকের আয়তন কত লিখি, অবশিষ্ট গোলকটির আয়তন হবে সমান, আয়তন, ঠিক আছে, হবে সমান বড় গোলকের আয়তন থেকে, মানে 4/3πr³ থেকে 4/3πr, যেটা কেটে নেওয়া হয়েছে সেটা বিয়োগ করা হলো, তাহলে অবশিষ্ট পেয়ে যাবো, ঠিক আছে। বড় গোলক থেকে কেটে নেওয়া গোলকটা বিয়োগ করলে অবশিষ্ট পেয়ে যাবো, তাহলে 4/3π কমন যাবে, আর এই আর এর মানটা বসিয়ে দেবো, এটা মানটা বসিয়ে দিয়েছি, আর r³ কমন চলে গেছে, এখানেও r³, এখানেও r³, বাকি √2 এর হোল কিউব কত হয়, √2 কে 3 বার গুণ করো, √2 √2, তাহলে কি হবে, √2 √2, ঠিক আছে, ওই জন্য লিখেছি। অতএব কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট গোলকের আয়তন অনুপাত হবে,
কেটে না, গোলকের আয়তন ছিল এটা, আর অবশিষ্ট হয়েছে বের করেছে এক্ষুনি, ঠিক আছে, এটা অ্যান্সার হবে। তারপরে দেখো, লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির একটি তাঁবুতে 11 জন লোক থাকতে পারেন। প্রত্যেক লোকের জন্য ভূমিতে 4 বর্গমিটার জায়গা লাগে। তাহলে 11 জনের জন্য লাগে 44 বর্গমিটার জায়গা, ঠিক আছে, মানে ওটাই হবে শঙ্কুর ভূমির ক্ষেত্রফল, মানে বৃত্তের ক্ষেত্রফল। আবার 20 ঘনমিটার বাতাস একজনের জন্য, তাহলে 11 জনের জন্য কত হবে? 11 দিয়ে 22, 220 ঘনমিটার বাতাস। ঘনমিটার মানে কি গো? আয়তন। এটা হবে শঙ্কুর আয়তন, মানে 220, আর এটার সঙ্গে গুণ করলে 44 হবে ভূমির ক্ষেত্রফল। তাঁবুটার উচ্চতা বার করতে হবে। খুব ভালো অঙ্ক এটা, ঠিক আছে। মনে করি শঙ্কু আকৃতির তাঁবুটির ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য আর একক এবং উচ্চতা এই একক, ঠিক আছে। এটা এটা উচ্চতা এইচ, এটা ব্যাসার্ধ আর একক। দেখো ভূমির মানে কি বৃত্তাকার, তাহলে ব্যাসার্ধ আর হলে বৃত্তের ক্ষেত্রফল হবে পাই আর স্কোয়ার, ঠিক আছে। দেখো বলে দেওয়া ছিল কি না, একজনের জন্য 4 বর্গমিটার জায়গা লাগে, তাহলে 11 জনের জন্য লাগবে 11 4 44 বর্গমিটার, মানে কি এই ভূমির ক্ষেত্রফলটা কত? এইটা, তাই পাই আর স্কোয়ার সমান 44, ঠিক আছে। এটা হচ্ছে বৃত্ত, তার ক্ষেত্রফল, ব্যাসার্ধ আর আছে, তাই পাই আর স্কোয়ার। এটাকে 1 নম্বর দিয়েছি, ঠিক আছে। কি বলে দেওয়া আছে বলে দেখি না, প্রত্যেকের জন্য 20 ঘনমিটার বাতাসের প্রয়োজন, তাহলে 11 জনের জন্য 11 গুণিত 20, 220 ঘনমিটার, মানে কি আয়তন। শঙ্কুর আয়তনের সূত্র কি গো? 1/3 পাই আর স্কোয়ার এইচ সমান 220। এই পাই আর স্কোয়ার মানটা বসিয়ে দেবো, 44 গুণিত এইচ সমান 220। এখানে লিখবে 1 নম্বরের সাহায্যে। তাহলে এই সমান হবে 220 গুণিত 3/44, 11 4 44, 20 4 5 20 সমান 15। তাহলে লিখবে কি, অতএব শঙ্কুটির উচ্চতা, এখানে লিখবে অতএব লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির তাঁবুটির উচ্চতা 15 মিটার, এখানে লিখবে। এটা লিখেছি ঘনমিটার, ঠিক আছে, বাতাসের, এটা মোট। তারপরে দেখো 15 দাগের এক একটা, দেখো তোমরা রাশিবিজ্ঞানের চ্যাপ্টারগুলি আছে, যদি খুব বেসিক লেভেল থেকে ভালো করে জানতে চাও, তাহলে দেখবে আমার ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে চ্যাপ্টার ওয়াইজ দেওয়া আছে, ঠিক আছে। ওখানে থিওরিও দেওয়া আছে, কিভাবে করতে হবে, প্রত্যেকটা অঙ্ক ভালো করে বোঝানো আছে। তোমরা ওই ভিডিওগুলি যদি দেখো, খুব আশা করি উপকৃত হবে, ঠিক আছে। এটা দেওয়া আছে 64 জন ছাত্রের প্রাপ্ত নম্বরের গড় বার করতে হবে। 1 থেকে 4 শ্রেণীদৈর্ঘ্য 3, 4 থেকে 9 শ্রেণীদৈর্ঘ্য 5, মানে এখানে শ্রেণীদৈর্ঘ্য সমান নয়, ঠিক আছে। তাই তুমি এখানে প্রত্যক্ষ পদ্ধতি বা কল্পিত গড় এই দুটোর যে কোনো একটা কাজে লাগিয়ে করতে পারো, কিন্তু শ্রেণীদৈর্ঘ্য সমান নয়, তাই হচ্ছে ক্রম বিচ্যুতি তুমি এখানে লাগাতে পারবে না, ঠিক আছে। ক্রম বিচ্যুতি পদ্ধতিতে যৌগিক গড় নির্ণয় করতে হলে শ্রেণীদৈর্ঘ্যটাকে সমান হতে হবে। দেখো এটা দেওয়া আছে আর এটা দেওয়া আছে, শ্রেণী মধ্যক xi বের করতে হবে কি করে? নিম্ন শ্রেণী সীমানা প্লাস উচ্চ শ্রেণী সীমানা বাই 2, মানে 1 আর 4 যোগ করে কত হয়? 5 হয়। 5কে 2 দিয়ে ভাগ করতে হবে, 2.5 হবে। 4 আর 9 যোগ করলে 13, 13কে 2 দিয়ে ভাগ, 212, 1 10, মানে 6.5, ঠিক আছে। 6 পয়েন্ট, এটা পয়েন্ট 6.5 লিখেছি, ঠিক আছে, 6.5। 9 আর 16 যোগ করলে 25, 12 দিয়ে 24 আর 1, আচ্ছা 12.5। 16 আর 17 যোগ করলে 33, 16 দিয়ে 32, 16.5, ঠিক আছে, 16.5। এবারে তুমি এটা এ ধরতে পারো, এটাও এ ধরতে পারো কল্পিত গড় পদ্ধতিতে, ঠিক আছে। এটা ধরলেও হবে, এটা ধরলেও হবে, এটা ধরবো 6.5। ডিআই সমান xi মাইনাস ই, মানে প্রত্যেকটা থেকে
এই এটা যেটা আমি কল্পনা করেছি বিয়োগ করবো। তাহলে 2.5 থেকে 6.5 বিয়োগ করলে কত হবে গো? -4 হবে। 6.5 থেকে 6.0, 12.5 থেকে 6.5, 5.5, 0, 12, 6.0, 16.5 থেকে এটা বিয়োগ করলে 5.5, 0, 16 থেকে 6 গেলে 10। ঠিক আছে, এফআই ডিআই মানে পরিসংখ্যার সঙ্গে গুণ হবে ডিআই গুলো। 24 -24, 12, 0, 0, 6, 14, 6, 6, 14, 6, 156, 200। সামেশন অফ এফআই 6 2 8, 6 2 814 হবে। ঠিক আছে, 6 2 8, 6 14, হাতে 1 200, 2 2 4, 1 5, 64। ঠিক আছে, দেওয়া আছে 64 বলে তো প্রথমে। এগুলো যোগ করো, 24, 132, 4 2 6 আর 132 তো 332। ঠিক আছে, এখানে লিখতে হবে সামেশন অফ এফআই ডিআই, সামেশন অফ এফআই ডিআই। আচ্ছা, আমি এটা কি লিখেছি, এখানে কি লিখেছি জানো তো? আমি লিখেছি সামেশন অফ এফআই ডিআই, এই কথাটা লিখেছি। ঠিক আছে, তোমরা একটু পরিষ্কার করে দেখে নাও আর কি। এটা সামেশন অফ এফআই ডিআই সমান 332, মানে যোগ করা হয়েছে। ঠিক আছে, সমান চিহ্ন। ঠিক আছে, অতএব নির্ণয় গড়, কল্পিত গড় পদ্ধতি কি হবে? এ প্লাস সামেশন অফ এফআই ডিআই বাই সামেশন অফ এফআই, মানে পরিসংখ্যার সমষ্টি। এ কত? 6.5 প্লাস এটা, এটা হচ্ছে 332, এটা 64। এটা ভাগ করতে হবে। ঠিক আছে, ভাগ করলে এটা আসবে, দেখবে চলতে থাকবে। 2 দশমিক স্থান পর্যন্ত নেব, এরপরে 7 আছে, তাই কি হবে গো? এর সঙ্গে 1 যোগ হবে, 5.19, 6.5 প্লাস 5.19 প্রায়। ঠিক আছে, 2 দশমিক স্থান পর্যন্ত আমি আসন্ন মানে নিয়েছি। যোগ করলে কত হবে? 6.50, 5.19, 9, 6, 11.69 প্রায়। ঠিক আছে, 11.69 প্রায় আসন্ন মানে লিখেছি। ঠিক আছে, এখানে যেহেতু প্রায় লিখেছি তাই এখানে সমান দিতে পারে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এটা সমান দিলাম, এটা সমান দিলাম, এখানে লিখে দিচ্ছি প্রায় বলে। ঠিক আছে, তারপরে দেখো মধ্যমা বার করতে বলা হয়েছে এই পরিসংখ্যান বিভাজন তত্ত্বে। ঠিক আছে, এটা তোমাদের টেক্সট বইতে করে দেওয়া আছে, এটা খুব ভালো ইম্পর্টেন্ট। ঠিক আছে, ভিবিআই। কারণ দেখো এক্ষেত্রে শ্রেণী দৈর্ঘ্য সমান নয়। প্রথম শ্রেণীর ক্ষেত্রে শ্রেণী দৈর্ঘ্য 10, এক্ষেত্রে 20, মানে 30 থেকে 10 বিয়োগ করলে 20, এক্ষেত্রে 60 থেকে 30 বাদ দিলে 30 হবে শ্রেণী দৈর্ঘ্য। ঠিক আছে, বিভিন্নটা বিভিন্ন, তো এক্ষেত্রে শ্রেণী দৈর্ঘ্যটা মধ্যমা শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্য নেওয়া হয়েছে। ঠিক আছে, মানে 84/2 কত? 42, তার ঠিক বেশি, তার ঠিক বেশি, মানে এক্ষেত্রে এখানে পড়বে। ঠিক আছে, আর এইটাই হবে মধ্যমা শ্রেণী, তার আগেরটা সিএফ হবে, আর এটা এফ হবে, এটা এল হবে, আর মধ্যমা শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্য হচ্ছে 60 - 30, 30 হবে। ঠিক আছে, খুব ভালো অঙ্ক, এটা মানগুলো বসানো হয়েছে তোমাদের। এটা 349 পেজে আছে টেক্সট বইতে। ঠিক আছে, আশা করি তোমরা প্রত্যেকটা অঙ্ক ভালো করে বুঝতে পেরেছো। তো অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, এবং পরবর্তী ভিডিওগুলি সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।